অদ্বৈতবাদ বিষয়টা যারা যারা অদ্বৈতবাদের বিশ্বাসী কম লোক, কেন জানো? কারণ অদ্বৈতবাদে কোনো অবলম্বন নেই। হ্যাঁ, মানে তুমি এই কথাটা যে বললে, আমি একটা জিনিস বলি, আমি কিন্তু ডিপেন্ডেন্ট। হুম। আমি মানে এই যে বাবা, মানে আমার কাছে কিন্তু একটা ক্যারেক্টার দরকার যার উপর আমি ডিপেন্ড করতে পারি। কারেক্ট। এবং আমি তাকে নিয়ে পজেসিভ। আমি হয়তো সবাইকে নিয়ে অতটা আমার মাথা ব্যথা নেই। আমার মা বাবা হলেই আমার চললো। আমার এই ভাবনাটা দরকার, বিশ্বাসটা দরকার নিজেকে প্রোটেক্ট করার জন্য। কেননা আমি এখনো নিজেকে খুঁজে পাইনি। হুম। আমি ওদের কাছে গিয়ে আশ্রয় খুঁজি। তো এই জায়গাটা আমার মনে হয়, মানে মানুষের মনের জায়গাটা এতটা স্ট্রং হয়ে ওঠে না যে তারা নিজেকেই ব্রহ্ম মনে করতে পারবে। কারেক্ট। এবং দেখো এখানেই হলো এই বারবার আমি ইগোর কথা বলছি। ইগো বিষয়টা না এখানেই চলে আসে। যদি আমি আমার নিজের মধ্যে ব্রহ্মকে আমি ব্রহ্ম এটা ভাবি, তাহলে তো এটা তো অহংকারী একটা শব্দ, তাই না? একদম। আমি ব্রহ্ম, আরে তুমি কে? তুমি ব্রহ্ম বলছো নিজেকে। অথচ আমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমার মধ্যে ওই চেতনার অংশ আছে, আইডেন্টিফাই করতে হবে। শেখানো হয় কিন্তু ছোটবেলা থেকে। তুমি যদি ভেবে দেখো, আমাদের প্রত্যেকের মা বাবা শিখিয়েছে যে যে প্রত্যেকের মধ্যে ভগবান আছে। একদম গায়ে পা লাগলে কিন্তু সবার সঙ্গে সঙ্গে প্রণাম করবি। একদমই তাই। ছোটবেলা থেকে শিখি আমরা এটা। দেখো তোমার মানে এই যে তুমি বলছিলে একটা ডিপেন্ডেন্স দরকার, দরকার কেন বলো তো? এই ডিপেন্ডেন্সটা দরকার কেন? তার কারণ আমাদের না, আমরা ছোটবেলা থেকে বড়ই হয়েছি ডিপেন্ডেন্ট ভাবনা থেকে। কারণ আমাদের সমাজ এমন একটা ব্যবস্থার মধ্যে আমরা বড় হই যেখানে আমরা প্রথমে ডিপেন্ড করি একটা মানে দুজন এমন আননোন লোকজন যাদেরকে পরে আমরা চিনে যাই, ও আচ্ছা এটা আমার বাবা এবং এটা একটা মা, তাদের উপর ডিপেন্ডেন্ট থাকি। তারপর টিচারদের উপর ডিপেন্ডেন্ট থাকি, যারা আমাদের যা যা শেখায় তাতেই শিখি। কিন্তু মুশকিলটা হলো আমাদেরকে এইটা শেখানোই হয় না ছোটবেলা থেকে, যে শোনো এখন এইটা তোমাকে কিন্তু আমাদের উপর ডিপেন্ড হতে হবে না। তোমার কাজটা হলো, আমরা এই পৃথিবীতে আগে জন্মেছি, আমরা এই পৃথিবীটা একটু বেশি দেখেছি আর কিছু কিছু জিনিস আমরা বেশি জানি। তুমি এই এই এসছো পৃথিবীতে, আমরা তোমাকে না পৃথিবী সম্পর্কে একটুখানি বলে দিচ্ছি যে পৃথিবীটা না এরকম, তারপর কিন্তু পুরো কাজটা তোমার, এইটা বলে না কেউ। সত্যিই কিন্তু বলে না। কারণ আমরা মা বাবারা, ধরো আমার মেয়ে আছে, তুমি যেটা বললে এটা আমার হয়তো মেয়েকে বলতে অসুবিধা হবে। আমার মনে হবে হাতটা ছেড়ে যাবে। একদম। কিন্তু তুমি যদি বিশ্বাস করো যে ওই প্রাণটার মধ্যে ব্রহ্মের অংশ আছে, বিশ্ব চেতনার অংশ আছে, তখন তুমি কে তাকে সাপোর্ট করার? তুমি কে তাকে হাত ধরে নিয়ে যাওয়ার? তার মধ্যে বিরাট ক্ষমতা আছে, সে নিজে নিজে করে নেবে পুরোটা। সারা পৃথিবীতে যারা ফেল করে তারা বেঁচে থাকে না? অবশ্যই। এখন তো যা দেখা যাচ্ছে, যারা ফেল করেছে তারাই সব থেকে বেশি সাকসেসফুল। এবং যারা যারা জীবনে ফেলিয়ার বিষয়টা, এই যে তুমি বললে তোমার মেয়ের কথা, আমি সবাইকে বলি এই কথাটা, সমস্ত পেরেন্টদের, বাচ্চাদেরকে না মানুষ সাকসেসের জন্য তৈরি করে। বলে যে তোমার জীবনে তুমি পড়াশোনা করবে, এত অবধি যাবে, তারপর উচ্চ মাধ্যমিক হবে বা হায়ার সেকেন্ডারি, তারপর কলেজ করবে, কলেজের পরেই চাকরি, এবং জীবনটা কিন্তু স্মুথ। লোকজন যখন কলেজ পাস করে বলছে আরে পৃথিবীটা অন্যরকম, তো এরকম তো বলা হয়নি। এইভাবে তো আমি নিজে এক্সাম্পল এটার। কেননা আমাকে ছোটবেলা থেকে বলা হয়েছিল মাধ্যমিকটা ভালো করে দিয়ে নে, উচ্চ মাধ্যমিকে দেখবি অনেকটা একটু হালকা হবে। বললে উচ্চ মাধ্যমিকে গেলাম, আরো কঠিন হয়ে গেল। কারেক্ট। গ্র্যাজুয়েশনে গিয়ে আরো কঠিন হয়ে গেল। পাশ করার পর তো কাজের জগৎটা আর বলারই নেই এই কিছু। যে পাসটা করে গেলে, করে তুমি একটা পৃথিবীর সামনে এসে দাঁড়ালে, তাই বললি আরে এতদিন ধরে আমাকে কি বলা হলো, আমি তো বলেছি জীবন তো ভাই চাকরি, পাস করলেই চাকরি পাবো এবং জীবনটা দারুণ হবে। একদম। তো আমরা কি ভুলে গেছি বাচ্চাদের শেখাতে যে জীবনে না সাকসেস শুধু আসবে না, ফেলিয়ারও আসবে। ফেলিয়ারের জন্য কে তৈরি করবে তাহলে বাচ্চাদেরকে? জীবনে কি সবাই সাকসেস পায়? পায় না তো। তো ফেলিয়ারটা যে আসবে জীবনে সেটা বলে না কেন বাবা মা? যে তুমি না একটা পয়েন্টে ফেল করবে, অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু ফেল। ফেল না করলে তুমি সাকসেসের মজাটাই পাবে না। না না, দেখো সাকসেসের মজা তো আলাদা বিষয়, বাট ফেল করা যে একটা নর্মাল ব্যাপার, হ্যাঁ। এইটা কেন নর্মালাইজ করা হচ্ছে না এখন অবধি সমাজে, যে ফেল করাটা ইজ এ নর্মাল থিং। সাকসেস
নিজের মতো করে আসবে জীবনে, কিন্তু তার আগে ফেলিয়ার আসবে। ওই ফেলিয়ারটাকে হ্যান্ডেল করে নেবে, তারপর তুমি পৌঁছবে যেখানে পৌঁছানোর। আমরা গল্প পড়েছি কিন্তু ছোটবেলায়, তুমি ভাবো নেপোলিয়ন বোনাপার্টের গল্প পড়েছি না আমরা, কিন্তু সবার, আমরা সেগুলো পড়েছি, ভেতরে নিইনি কিন্তু। কারণ এই যে কিছু মানুষ এসে বলছে না আমাদেরকে, এই যে বলার, এই যে কথাগুলো বলবে তো কেউ একটা আমাদেরকে। এই জন্য দেখো পৃথিবীতে এমন এমন টিচার্স জন্মেছেন, গৌতম বুদ্ধ, আমাদের পুরো এই যে সিস্টেম, আদি শঙ্করাচার্য অদ্বৈতবাদকে যেভাবে, শিবোহম। হ্যাঁ, অহম ব্রহ্মাস্মি, হুম। এই যে পুরো ব্যাপারটাকে যে তুমি এক্সপ্লেন করার প্রয়োজনীয়তা ফিল করেছো, যে হ্যাঁ তুমি যদি বোঝো তোমার জীবনটা না সুন্দর হবে। কৃষ্ণমূর্তি, হোয়াট এ ফিলোসফার! আমার জীবনটা জাস্ট বদলে দিচ্ছে ওই ভদ্রলোক। যদি আপনারা কৃষ্ণমূর্তি স্যারের লেকচার না শুনে থাকেন বা তার বই না পড়ে থাকেন, ইমিডিয়েটলি পড়ে ফেলুন, কারণ দ্যাট কমপ্লিটলি চেঞ্জেস ইউর ওয়ার্ল্ড ভিউ। পৃথিবীটাকে তুমি কীভাবে দেখছো, তোমার আশপাশটায় কীভাবে দেখছো, চোখের মনি বড় হয়ে যায় আমার মনে হয় ওই মানে শ্রী কৃষ্ণমূর্তিকে পড়লে। আমার সৌভাগ্য হয়নি এটা এখনো, প্লিজ পড়তে করে হবে। ফেলো, লেকচার শোনো, দুর্দান্ত, এক্সেপশনাল, মানে ওই সেম বিষয়টা। তাই স্পিরিচুয়ালিটি ইন এ ডিফারেন্ট, মানে অন্য একটা অ্যাঙ্গেল দিয়ে উনি ওনার ফিলোসফিটাকে ব্যাখ্যা করেন। এই যে বিভিন্ন টিচার্সরা এসছে, এটাই তো বলতে এসছে যেগুলো আমাদের বাকিরা বলে না। স্পিরিচুয়ালিটি কেন এত ইম্পর্ট্যান্ট? আজকের দিনে স্পিরিচুয়ালিটি নিয়ে এত কথা হচ্ছে কেন? হ্যাঁ, স্পিরিচুয়ালিটি মানে কিন্তু আজও আমরা আটকে আছি ওই জায়গাটাতেই, মানে ভক্তি শ্রদ্ধা এই জায়গাটাতেই আটকে আছি। দেখো, ভক্তি নিয়ে আমার কোনো অসুবিধা নেই, ভক্তি ইজ এ নাইস থিং। ভক্তি অনেক কিছু দেয়। ভক্তি কী দেয় জানো? ভক্তি সারেন্ডার দেয়, আর সারেন্ডার আলটিমেটলি তোমায় করতেই হবে একটা পয়েন্টে। তো ভক্তি যদি তোমার প্রথম পথ হয়, আমার কোনো অসুবিধা নেই। আমার মনে হয় ভক্তি, আমারও প্রথম পাত ভক্তিই ছিল। আমি তো ভক্তিতেই ছিলাম। না, আমি এখনো আছি। আমি তো ভক্তিতেই ছিলাম। ভক্তির পর ভক্তি আমাকে সারেন্ডার করতে প্রথমে শেখায়, যে আমি জানি না কি হবে, তুমি দেখে নাও। আমরা ঈশ্বরকে এটা মানে বলি সেই ডিপেন্ডেন্সিটা। ডিপেন্ডেন্সি, এটা করি। আমার ডিপেন্ডেন্সিটা ওইখান থেকে বদলে হয়ে গেছে যে আমি জানি তুমি আমার মধ্যে বিরাজ করছো, আমার ওই পাওয়ারটা, তোমার পাওয়ারটা আমি ফিল করতে পারছি আমার মধ্যে। এখন আমি, মানে আমার পার্টিকুলার পার্টটা যতটুকু আমার আছে, মানে এই বডিটা তো ব্রহ্মের না, এই বডিটা তো বিশ্বচেতনার বডি না, বডিটা আমার। তা আমার কাজটা হলো, যতদিন এই বডিতে ব্রহ্মটা থাকবে আমার জীবনে, যতদিন আমার জীবনকাল, ওইটুকু সময় আমার ওনার সঙ্গে একটা ঠিকঠাক কনভারসেশন হতে হবে। তাকে বলতে হবে আপনি পূর্ণরূপে বিকাশ করুন আমার মধ্যে, আমি আমার নিজেকে একটা দারুণ আধার তৈরি করতে পারবো। আমি সারেন্ডার করছি, ওখানেও সারেন্ডারই আছে। তো ভক্তি যদি সারেন্ডার হয়, তাহলে আলটিমেটলি অদ্বৈতও সারেন্ডার। আসলে সবটাই সারেন্ডারের কথা। সারেন্ডার করে দিলে না সুবিধা হয়। মানে এটা সব জায়গাতেই, তুমি সব জীবনের জায়গাতেই। প্রতি ক্ষেত্রেই যদি দেখো তাহলেও সত্যিই তাই। তুমি শিখতে গেলে সারেন্ডার করতে হবে। হ্যাঁ। আমার কাছে যদি কেউ ফিল্ম মেকিং, গল্প বলা, স্টোরি টেলিং শিখতে আসে, তো আমি বলি যে প্রথম কথা হলো, যদি তোমার মনে একটু বিশ্বাসের একটু অভাব থেকে এই লোকটা কিছু শেখাতে পারবে না আমাকে, শিখো না। গুরু শিষ্য পরম্পরাতে মহাভারতের একটা গল্প আছে, আরুণির গল্পটা, বলো একটু। উপমন্যুর গল্পটা। আরুণির গল্পতে আরুণি একটা গুরুর আশ্রমে আরুণি থাকে, গুরুর জন্য কাজ করে, এবং সে গুরুকুলে থাকে, সে শেখে। তো সে, গুরুর একটা জমি আছে, সে জমিতে প্রচুর জল জমেছে এবং আল ভেঙে যাচ্ছে। তো সে কিছুতেই ম্যানেজ করতে পারছে না, আর গুরুকে গিয়ে বলেছে, গুরু বলেছে দেখো তুমি কীভাবে ম্যানেজ করো, তুমি দেখে নাও। তো আরুণি ওটা ওই পুরো মানে ওই আলটাকে ম্যানেজ না করতে পেরে নিজে শুয়ে পড়েছিল ওখানে, এবং তারপর ওটা বন্ধ হয়ে গেছে। গুরু ওকে খুঁজতে খুঁজতে এসে বলছে তুমি এটা কী করছো? বলে কেন, গুরুর আদেশ পালন করছি, আপনি তো বলেছেন যে যাতে আলটা ঠিক থাকে। এই যে সারেন্ডারটা, এই সারেন্ডারটা আমাদের ট্র্যাডিশন। এটা আমরা গুরু শিষ্য পরম্পরাতেই পৃথিবীতে, ভারতবর্ষের, বা যদি সেই অর্থে ভারতবর্ষের আগের কথাও বলি, মানে সমস্ত জায়গায়, সমস্ত লিটারেচারে, সমস্ত জায়গায় গুরু শিষ্য পরম্পরায় ব্যাপারটা ছিল, এখনও আছে। কোথায় জানো? এখনও কিছু কিছু ক্ষেত্রে গুরু শিষ্য পরম্পরাটা খুব স্ট্রং। সেটা হলো সঙ্গীত, বিশেষ করে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ক্লাসিক্যাল মিউজিক। হ্যাঁ,
সেখানে কিন্তু এখনো গুরু শিষ্য পরম্পরাটা অতটাই আছে, ঘরানাটা যেহেতু রয়েছে। যেহেতু ঘটনাটা রয়েছে। তো সারেন্ডার তো আলটিমেট ব্যাপার, সারেন্ডার সব জায়গাতেই করতে হবে তোমাকে।